নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরের গাছকালীবাড়িতে নিশু কুটুম্বের হানা, লুটে নিল প্রণামী বাস্কের অর্থ। বরাকে সক্রিয় নারী পাচার চক্র, উদ্ধার 3 নাবালিকা। 2025-26 অর্থবর্ষের বাজেটকে নবদিগন্তের সূচনা বলে দাবি জেলা বিজেপির। স্বাস্থ্য বিভাগের কর্মীকে যৌন হেনস্থার অপচেষ্টা, শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষী দল। এডিআরিতে বরাক উপত্যকা থেকে কতজন উত্তীর্ণ হলো, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন জেলা কংগ্রেসের। শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী মন্দির গাছকালীবাড়িতে চোরের হানা, নিশু কুটুম্বের তাণ্ডব এবার ধর্মীয় প্রতিষ্ঠানে। চোরের হাত থেকে এবার রক্ষা পেল না জেলাশাসকের বাসগৃহ থেকে ঢিলচূড়া দূরত্বে থাকা গাছকালীবাড়ি মন্দির। রাতের আধারে গাছকালীবাড়িতে হানা দেয় চোরের দল। বৃহস্পতিবার সাত সকালে মন্দিরের এক কর্মী চুরিকাণ্ড বিষয়ে অবগত হন। ধর্মীয় প্রতিষ্ঠানের চুরিকাণ্ডের খবর চাউর হতেই আশেপাশের লোকসহ ভক্তপ্রাণ জনগণ মন্দির চত্বরে ভিড় জমান। মন্দির কর্মী জানান, চোরের দল মন্দিরের গ্রিলে ভেঙে প্রবেশ করে মন্দিরের সবকটি প্রণামী বাস্ক ভেঙে টাকা নিয়ে যায়। আনুমানিক 10,000 টাকা নিয়ে যায় চোরের দলটি বলে জানান ওই কর্মী। চুরিকাণ্ডের খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ডের পর ঐতিহ্যবাহী মন্দির গাছকালীবাড়ির ন্যায় শহরের ঐতিহ্যবাহী মন্দিরে চুরিকাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ। 5টার সময় 5টা 10 গরম আছে আইয়া আমি তো পয়লা আসি তোলা মন্দিরও তা করেছি। খোলার পরে তো আমি আইসি ওইদিকে আইয়া দেখি কেন বাইরে তালাটা খোলা। আমি তালাটা খোলা দেখেছি, জানতো তালা তো রাত্রে মারিয়া গেছে। এরপরে দরজাটা আমি খুলছি, খুলিয়া দেখি ভিতরে এই হাত, এই অবস্থা। এরপরে তো আমি মানুষ ডাকলাম, দেখাইলাম, নিজে তো ধরতে পারতাম না। ওতে এবারে মানুষ লোক সমাগম হইলে তো পুলিশ ইনভেস্টিগেশন করা হইল। কেতা নিছে মানে নিচে তো নেওয়ার মধ্যে খালি মানে পয়সা, আর তো কিছু না। কত টাকা হইব? তো আনুমানিক 10,000 হইতে পারে বা 15,000। দানপত্র বানগানি আর জানপাত মার অলঙ্কার নিছে অলঙ্কার তো ওইরকম তো নাই, কিছু না জানিছে না। আর সামনে 2টা বাক্স ভাঙছে, আর শিব মন্দিরের 2টা বাক্স ভাঙছে। আর ওইটা ভাঙার চেষ্টা করছে, কিন্তু ওইটা পারছে না। দানপত্র কয়টা ভাঙছে? তো 4টা ভাঙছে। এটা তো খালি বাড়ি, গাছ খালি বাড়ি। তারা তো বললো যে আমরা তো যখনই রাত্রে ডিউটি দেই 4টা 7:30 পর্যন্ত আমরা এখানে আসলাম। ইকবাল হিসাবে দিকে আমরা গ্রামের তখন তো তারা কিন্তু দেখছে, তারা তো হইয়া গেল। উজান আসাম ও উত্তর আসামের সাথে সাথে এইবার বরাক উপত্যকাতেও সক্রিয় নারী সরবরাহকারী চক্র। এই বৃহৎ চক্রটির তত্ত্বাবধানে পরিচালিত হয় নারী সরবরাহের বিশাল বাজার। উজান আসাম, উত্তর আসাম ও বরাক উপত্যকার চা বাগান অঞ্চলের দুস্থ মহিলা ও নাবালিকাদের বহিরাজ্যে কর্মসংস্থাপনের লোভ দিয়ে রাজস্থান, হায়দ্রাবাদ, দিল্লি রাজ্যে বিক্রি করে এই বৃহৎ নারী সরবরাহকারী চক্রটি। সম্প্রতি কাছাড় পুলিশ রাজস্থান থেকে 2 জন ও গুয়াহাটি রেল স্টেশন থেকে 1 জন সহ বরাকের 3 নাবালিকাকে উদ্ধার করার পর ভয়ঙ্কর এই তথ্যটি সামনে আসে। এই বৃহৎ নারী সরবরাহকারী চক্রটির মাধ্যমে বিক্রি হওয়া কাছাড়ের গুমরা চা বাগান ও শ্রীভূমি জেলার 2 নাবালিকাকে মঙ্গলবার রাজস্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এর পূর্বে গুয়াহাটি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল কালাইন গুমরা চা বাগানের 1 নাবালিকাকে। এই নাবালিকার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পুলিশ রাজস্থান থেকে অন্য নাবালিকা 2 জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে এই সমগ্র ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে কাছাড় পুলিশ রাজস্থান থেকে 2 নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি কালাইনের চা বাগানের নাবালিকাকে বিয়ে করা রাজস্থানের 60 বছরের লীলারাম নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে শিলচরে নিয়ে আসে। এই বৃহৎ নারী সরবরাহকারী চক্রটির মূল পাণ্ডা বরাক উপত্যকার। তাদের সাথে উজান আসাম ও উত্তর আসামের একটি বৃহৎ চক্র জড়িত আছে। নারী সরবরাহকারী চক্রটি বরাকের কিংপিং 2 জনকে ইতিমধ্যে পুলিশ শনাক্ত করেছে, যদিও বর্তমানে এরা পলাতক বলে জানান কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। কিছুদিন আগতে কালাইন থানাত এটা মোকৰ্দমা ৰুজু হয়। মোকৰ্দমাটো যিজনে মোকৰ্দমা দিছিলে মানুহগৰাকীয়ে আমাক জনায় যে তেওঁৰ নিজৰ এগৰাকী ছোৱালী, নাবালিকা ছোৱালী, তাইক চাকৰিৰ প্ৰলোভন দি এটা চক্ৰই ইয়াৰ কালাইন অঞ্চলৰ পৰা হায়দৰাবাদলৈ লৈ যায়, আৰু হায়দৰাবাদত লৈ যোৱাৰ পাছত সেই ছোৱালীজনীৰ কোনো সংসূত্ৰ পোৱা নাই। গতিকে সেই সংক্ৰান্তে যেতিয়া আমি এটা মোকৰ্দমা ৰুজু কৰোঁ, আৰু মোকৰ্দমা ৰুজু কৰি আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ। টেকনিকেল এনালাইচিছৰ জৰিয়তে আমি নিশ্চিত কৰোঁ
যে সেই নাবালিকা ছোৱালীগৰাকীক ৰাজস্থানৰ এটা কোনোবা অঞ্চলত নি এই দুষ্ট চক্ৰই বিক্ৰী কৰি দিছে। গতিকে সেই সংক্ৰান্তে যেতিয়া আমি আৰু বিশেষভাৱে তাৰ যি অনুসন্ধান আছে তাৰ ভিতৰত আমি যেতিয়া আৰু ভিতৰলৈ সোমাই যাওঁ, তেতিয়া ৰুৰেল ৰাজস্থানত এটা অভিযান আৰম্ভ কৰে। আৰু ৰুৰেল ৰাজস্থানৰ যি ঠাই আছিলে, যিটো আৰক্ষী থানা আছে, সেই থানাটোৰ নাম হ'ল চানুৱাজি PS। চানুৱাজি PS-ত যেতিয়া আমাৰ পুলিচৰ দলটো উপস্থিত হ'ল, তাৰপিছত তেওঁলোকে সম্পূৰ্ণ সহযোগ কৰিছে। তাৰ এটা গাঁও অঞ্চলত বিশেষ অভিযান চলাই থাকোঁতে সেই ছোৱালীগৰাকীক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হলোঁ। কিছুদিন আগে গুমরা চা বাগান, জালালপুর বাগানের ফাঁড়ি, এখান থেকে দুইটা মেয়ে মানে কাজের প্রলোভন দেখাইয়া এটারে গঙ্গা গঞ্জু নামের এক মহিলা বাগান থেকে তারারে কাজের প্রলোভন দেখিয়া এখান থেকে নিয়ে আইছে। নিয়ে আইয়া কালাইন বাজারে শিপ্রা দাস নামে কালাইন হসপিটালের অপোজিটে দোকান আছে, চায়ের দোকান, এই দোকানের এখানে মেয়েগুলারে সমঝাইছে। আমার কাছে তারা যেমন বাগান পঞ্চায়েত রাজীব কুর্মী এবং আমার নিশি খাড়িয়া, আমরা বাগানেরই লোক, তারা সঙ্গে সঙ্গে জানার পরে আমাদের সাথে কথা কইছে। হওয়ার পরে আমরা আমাদের বরাকচা আশ্রমিক ইউনিয়নের রাজদীপ গোয়ালা মহাশয়ের আমরা শরণাপন্ন হই। ওনার সাথে আমরা ডিটেলস কথা বলি। ওদিন আমাদের করিমগঞ্জের MP কৃপানাথ মালা মহাশয় উনি উপস্থিত ছিলেন। ওইখানে আমরা ওনাদেরকে সবকিছু বিস্তারিত খুলে বলার পর তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের SP মহোদয়ের সাথে যোগাযোগ করেন। তারপরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং সবকিছু আমাদের কাছে ডিটেলস ডাটা নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে এত শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন যে 2-3 দিনের মধ্যে আমরা মেয়েগুলাকে মানে এখানে আমরা পেয়েছি। কাছাড়ের যে পুলিশ প্রশাসনের যে এই দৃঢ় পদক্ষেপ, এটারে আমরা প্রশংসা জানাই। এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলারে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের SP স্যার শ্রীযুক্ত নুমাল মাহাতো মহাশয়কে। উনি খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ায় আমরা এগুলা ফেরত পেয়েছি মেয়েগুলাকে। আমাদের গুমরা বাগান থেকে 2টা উঠানো হয়েছিল, আর পরে আদমটিলার একটা মেয়ের সঙ্গে এখানে কাছাড় পুলিশ যাওয়ার পরে ওখানে আদমটিলার যে মেয়েটা, ওইটা বোধহয় 5 মাস আগে উঠানো হয়েছে। তো এইটা এখানে যাওয়ার পরে তারা কাছাড় পুলিশ দেখার পরে ওই মেয়েটা মানে পুলিশের কাছে আইছে। তারপরে কাছাড় পুলিশ ওই মেয়েটারও ওইখান থেকে রিকভারি করছে। একজন মানে গুয়াহাটি থেকে ট্রেনে নেওয়ার সময় মেয়েটা ওইখান থেকে গুয়াহাটিতে মানে পালিয়ে মানে আই গেছে আর কি। এইটারে পালানোর পরেই তো এটা সূত্র ধরিয়া মানে এটা বাইরে এটা নিয়েছিল গঙ্গা গঞ্জু, জালালপুরের বাটলমারা বাগানের, এখনো পলাতক। এটারে আমরা এখনো যাই না। আমরা তো পুলিশের কাছে ওনার সম্বন্ধে সবকিছু আমরা দেওয়া আছে। আমরা আশা করি যে আমাদের এই পুলিশ প্রশাসন ওনাদেরকেও যে দোষী যারা আছে দোষীদেরকে ধরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাহাতে এই গ্রুপটা মানে ধরতে পারে। এই গ্রুপটা একটা বিরাট একটা চক্র, আমরা সন্দেহ করতেছি একটা বিরাট চক্র আছে যে এরকম বাগানের মেয়েগুলারে ফুসলাইয়া এটারে নিয়ে যায় বাইরে, কাজের প্রলোভন দেখিয়ে এগুলারে বিক্রি করে দেওয়া হয়। আসামের 2025-26 অর্থবর্ষের বাজেটকে নবদিগন্তের সূচনা বলে দাবি জেলা বিজেপির। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ বিজেপি নেতা অমরেশ রায় ও অন্যান্যরা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 2025-26 অর্থবর্ষের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। বিজেপি নেতা অমরেশ রায় বলেন, এবারের বাজেটে আসাম সরকার রাজ্যের 3,40,00,000 মানুষের জন্য বাজেট তৈরি করেছে। রাজ্য সরকার রাজ্যের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ঢালাও করে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে। 2030কে লক্ষ্য রেখে আসামকে যাতে ভারতের মধ্যে শীর্ষ 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসাবে পরিগণিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে এবারের বাজেট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জেলা বিজেপির নেতারা। তারা বলেন, জেলার 2 বিধায়ক নিজ নিজ কেন্দ্র সহ জেলার উন্নয়নেও যথেষ্ট পরিমাণ সচেষ্ট আছেন। এবারের বাজেটে মহিলা, কৃষক, ছাত্রছাত্রী সহ সবার জন্য বাজেট তৈরি করেছে রাজ্য সরকার। মহিলা স্বাবলম্বীকরণের জন্য অরুণোদয় প্রকল্পে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি সেলফ হেল্প গ্রুপকে এককালীন 10,000 টাকা করে প্রদান করা হয়েছে। নিযুত মহিলা প্রকল্পে রাজ্যের 4,30,000-এর অধিক ছাত্রীদেরকে বিভিন্ন স্তরে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়ন খাতে ঢালাও অর্থ প্রদান করেছে রাজ্য সরকার। 2025-26 অর্থবর্ষ এই বাজেট আসামের নবদিগন্তের সূচনা করবে বলে দাবি করেন জেলা বিজেপি নেতৃবৃন্দ। ভারতবর্ষ যে আমাদের পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে তথা আসাম অ্যাসেম্বলিতে আমাদের যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট নিয়ে আজকে শ্রীভূমি জেলার জনসাধারণের কাছে আমাদের শ্রীভূমি বিজেপি কর্তৃক আপনাদের কাছে তুলে ধরা হবে। আমাদের মধ্যে প্রথম কথা হলো আসামের এই নতুন অর্থবৎসরের
যে বাজেট, সেটা একটা দিগন্তকারী বাজেট, যেখানে আসামের 340 কোটি মানুষের কে সামনে রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। এবং এই বাজেটে প্রত্যেক জনগোষ্ঠী এবং প্রত্যেকটা আসামের যে ডিপার্টমেন্ট, যতটা ডিপার্টমেন্ট আছে, সবাইকে ঢালাওভাবে বরাদ্দ দিয়ে আসামের যে ডেভেলপমেন্ট সেটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা করা হয়েছে। এইবারের বাজেটে আমরা দেখেছি আমাদের অ্যাডভান্টেজ আসাম 2.0 যাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে একটা চ্যালেঞ্জ নিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে আসাম ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করবে। সেই পদক্ষেপ আজকের এই বাজেট 2030 সালের সূচনা করেছে, পথ সুগম করে। মাননীয় বিত্তমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেটার আমি কিছু দিক আলোকপাত করার চেষ্টা করছি। প্রথম হলো ফ্ল্যাগশিপ স্কিমের মধ্যে যে অরুণোদয় স্কিম, যেখানে প্রায় আসামের যাদের কাছে এই রেশন কার্ড আছে, এখন প্রত্যেকটা রেশন কার্ড মহিলাদের নামে করা হয়েছে। যে মহিলাদের কাছে রেশন কার্ড থাকবে তাদেরকে অরুণোদয় স্কিমের মাধ্যমে 1250 টাকা করে পার মান্থ প্রদান করা হয় প্রত্যেক মাসের 10 তারিখের ভিতরে। সেখানে 5,000 কোটি টাকার এক প্রভিশন রাখা হয়েছে বাজেট। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, যেখানে 30 লক্ষ এসএইচজি আছে আসামে, সেলফ হেল্প গ্রুপ, সেই সেলফ হেল্প গ্রুপের প্রত্যেকটা গ্রুপকে 10,000 করে এককালীন অনুদান দেওয়া হয়েছে এবং টোটাল এইবারের বাজেটে 3,038 কোটি টাকার ধন বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিযুত ময়না যোজনা, যেটা আপনারা জানেন, এই কিছুদিন আগেও আমাদের লাইব্রেরিতে আমাদের মাননীয় মন্ত্রী হাত ধরে সেগুলো বিতরণ করা হয়েছিল। সেখানে যারা 11-এ পড়ছে স্টুডেন্ট, তাদেরকে, মহিলাদের মানে গার্ল স্টুডেন্ট, তাদেরকে 1,000 টাকা করে, 1250 টাকা করে যারা আন্ডার গ্রাজুয়েট এবং 2,500 টাকা করে যারা ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েশনে পড়ছে। এটা 10 মাস এক নাগারে এই স্টুডেন্টদেরকে দেওয়া হবে। এই যে অ্যাডভান্টেজ আসাম, যেটা অমরেশ বাবুর বক্তব্যে বলছিলেন, উনি সামগ্রিকভাবে রাজ্যের ব্যাপার উনি তুলে ধরেছেন। এই অ্যাডভান্টেজ আসাম নিয়ে অনেকে বলেছেন পয়সা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সরকারি কোষাগার থেকে পয়সা যাচ্ছে। অমরেশ দাসকে বলেছেন বক্তব্যের মাধ্যমে যে সমগ্র রাজ্যে অ্যাডভান্টেজ আসামের মধ্যে কত টাকা বিনিয়োগ হয়েছে, বেসরকারি অর্থরাশি কতটুকু বিনিয়োগ করেছেন, কোন কোন শিল্পপতিরা কীভাবে। আমি শুধু এই জেলার আঁকড়া আপনাদের সামনে তুলে ধরছি। 121 কোটি টাকা, মানে 121 কোটি টাকা বেসরকারি বিনিয়োগ হয়েছে এই শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলায় বিভিন্ন প্রকল্প আগামীতে হবে। যারা বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে ওনারা 121 কোটি টাকা বিনিয়োগ করবেন। তার জন্য ইতিমধ্যে ওনারা মৌ স্বাক্ষরিত করেছেন, চুক্তিবদ্ধ হয়েছে এই জেলায়। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে, সবাই জানি দেড়গাঁওতে আছে। ওটা সবাই দেখেছেন যে ওটার আরও উন্নয়নের জন্য ইতিমধ্যে আজকে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় ওইখানে গিয়েছেন, ওটা দেখভাল করছেন। ঠিক সেইভাবে এই রাজ্যের মধ্যে 4টি পুলিশ রিজার্ভের মডার্নাইজেশন বা ওটা আরও কিছুটা উন্নতি সাধন করার ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছে বর্তমান সরকার। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওই 4টি পুলিশ রিজার্ভের আরও কীভাবে উন্নতি সাধন করা যায় সেটার জন্য ইতিমধ্যে উনি চিন্তা চর্চা করেছেন এবং বাজেটে তার জন্য মঞ্জুর করা হয়েছে অর্থরাশি। আর ওই 4টির মধ্যে শ্রীভূমি পুলিশ রিজার্ভ একটি অন্তর্ভুক্ত হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। স্বাস্থ্য বিভাগের শাহাবুদ্দিন কাণ্ড নিয়ে স্বাস্থ্য সঞ্চালককে ঘেরাও হিন্দু রক্ষী দলের। শ্রীভূমি হাসপাতালের কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যে 6 জনের বিভাগীয় তদন্ত কমিটি স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছেন। অপরাধীর কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার জেলা জয়েন্ট ডিরেক্টরকে ঘেরাও করে হিন্দু রক্ষী দল। হিন্দু রক্ষী বাহিনীর সদস্যরা জানান, শাহাবুদ্দিন নামের এই ব্যক্তি হিন্দু মহিলাদের লাভ জিহাদের নামে ফাঁসান্তর চক্রান্তে লিপ্ত আছে। শাহাবুদ্দিন নামের এই আধিকারিক 22 বছর থেকে কিভাবে শ্রীভূমিতে চাকরি করছে তা নিয়েও প্রশ্ন তুলেন তারা। আগামী দিনে জেলা জুড়ে কোনো লাভ জিহাদের ঘটনা সংঘটিত হলে হিন্দু রক্ষী দলকে আটকানো কষ্ট হবে বলে উল্লেখ করেন তারা। শাহাবুদ্দিন কাণ্ডে যে তদন্ত কমিটি বনেছে তা নিয়েও প্রশ্ন তুলে হিন্দু রক্ষী দলের কর্মীরা। শাহাবুদ্দিনের কঠোর শাস্তি না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঙ্কার দেন হিন্দু রক্ষী দলের কর্মীরা। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আসলাম। আজকে জয়েন্ট ডিরেক্টর ম্যাডামের সাথে আজকে যোগাযোগ করে ওনার সাথে কথা বললাম যে অতি সত্বর যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং শাহাবুদ্দিন কিভাবে 22 বছর ধরে এই হাসপাতালে আছে এটার তদন্ত হওয়া প্রয়োজন। শাহাবুদ্দিন কি আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেল নাকি যে 22 বছর ধরে শ্রীভূমি জেলা হসপিটালে আছে? এটাই তদন্ত হওয়া প্রয়োজন। আর আজকে আমি এখান থেকে বলতে চাই, সিভিল হাসপাতালে আরো অনেক লাভ জিহাদ হচ্ছে। যদি একটা লাভ জিহাদের ঘটনা আমাদের কাছে আসবে তাহলে আমরা আর বসে থাকবো না। আমরা লাঠি নিয়ে যে কোনো মানুষ হোক আমরা লাঠি দিয়ে একদম পিটিয়ে একদম বাংলাদেশ পাঠিয়ে দিব। শাহাবুদ্দিন হসপিটালে একজন বড় পদে আছেন, আমরা ওনার সঙ্গে তো দেখা করার প্রয়োজন নেই, কিন্তু উনি লাভ জিহাদের চক্রান্তে সবসময় দেখেন যাতে হিন্দু মেয়েদেরকে, হিন্দু মহিলাদেরকে যা লাভ জিহাদের প্রয়োজনে ফেলিয়ে মুসলিম ধর্মে কনভার্ট করতে পারেন, এটাই উনি করতে পারেন। শাহাবুদ্দিন একজন পাষণ্ড নিকৃষ্ট মানসিকতার মানুষ, ধর্মবিরোধী মানুষ, সনাতন ধর্ম বিরোধী মানুষ, এই জন্য এই করেছেন। হসপিটালের মধ্যে আরো এরকম ঘটনার সঙ্গে অনেক জড়িত আছে। হসপিটালের স্টাফ উনি হসপিটালের স্টাফ, আরো অনেক হসপিটালের স্টাফের সাথে এরকম হয়। আজকে ম্যাডামকে এই কথা বলে দিয়ে এসেছি, আগামী দিন যাতে এরকম না হয়। আমাদের সাথে আজকে অন্য প্রোভ নেই, না হলে আমরা আজকে প্রোভ দিয়ে ওদের গাড়ে ধরে ওদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিতাম। কি আশ্বাস দিলেন ম্যাডাম? ম্যাডাম আশা দিলেন আজকে বিকালের ভিতরে ইনকোয়ারি টিমে ওনাকে আজকে রিপোর্ট দিবে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে উনি যা ব্যবস্থা করবেন। আমরা যদি ইনকোয়ারি, ম্যাডামকে প্রশ্ন করলাম যে ইনকোয়ারি কমিটি যে বনেছে, যে 6 জনের যে টিম বনেছে, ম্যাডাম বলেছেন ও তো কি সূত্রধর উনির আওতায় বনেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 5 জনই হসপিটালের মানুষ। আমারও সন্দেহ হচ্ছে এই 5 জনের হসপিটালের মানুষ ঠিকই কি সঠিক তদন্ত করবে। যদি সঠিক তদন্ত না হয় তাহলে তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নামবো, যাতে এই দৃষ্টান্তমূলক শাহাবুদ্দিন যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এডিআরইর 3য় ও 4র্থ গ্রেডের রেজাল্ট নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন শ্রীভূমি কংগ্রেস জেলা সভাপতি রজত চক্রবর্তীর। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে রজত চক্রবর্তী বলেন, এডিআরই পরীক্ষা হলো, ফলাফল বের হলো, কিন্তু বরাকের কতজন প্রার্থী ভাগ্যে চাকরি জুটল তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বরাকের শিক্ষিত যুবকদের বঞ্চিত রেখে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে উত্তীর্ণদের এনে বরাক উপত্যকায় চাকরি দিলে তাতে বরাক উপত্যকার কী লাভ হবে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। 2025-26 বিত্তবর্ষের বাজেট নিয়েও সরবন জেলা কংগ্রেস সভাপতি। বাজেট নিয়ে তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে বরাকে যেখানে অর্থ মঞ্জুরের বেশি হওয়া প্রয়োজন ছিল, সেখানে বরাক বিভাগকে মাত্র 1000 কোটি টাকা দেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। আসামের অন্যান্য অঞ্চলে বরাক উপত্যকা থেকে জনসংখ্যার অনুপাত কম হওয়া সত্ত্বেও বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে। বিজেপি সরকার বরাক উপত্যকার সাথে বৈষম্য করছে বলেও দাবি করেন তিনি। করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করা হয়। জেলার নাম পরিবর্তন করার পর জেলাবাসী ভেবেছিলেন করিমগঞ্জের শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু শ্রীবৃদ্ধি তো দূর, বাজেটে বৈষম্য হয়েছে জেলাবাসীর সাথে। লোকেরা যে সমস্যায় রয়েছেন সেই সমস্যায় থাকছেন বলে জানান জেলা কংগ্রেস সভাপতি। শ্রীভূমি নামকরণের পর করিমগঞ্জের কতটা শ্রীবৃদ্ধি ঘটেছে সে নিয়ে বিধায়ক কমলাক্ষের দিকে প্রশ্ন উত্থাপন করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার নয় বারবার দাবি করছেন যে সমহারে
20,000 এখন পর্যন্ত আসামে ওনার নেতৃত্বে চাকুরি প্রদান করা হয়েছে এডিআরির মাধ্যমে। সমহারে বরাক, ব্রহ্মপুত্র, পাহাড়, বয়ামে একইভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে বলে উনি দাবি করছেন। আগেও আমরা দাবি করেছি যে মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতৃত্বের যদি দম আছে, সৎ সাহস যদি আছে, তবে উনি এবং ওনার দল শ্বেতপত্র প্রকাশ করুন, হোয়াইট পেপার। let him submit the white paper before the people of Barak Valley. Up till date, how many unemployed youth, boys and girls got appointment under ADRE? আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, লাস্ট যে এডিআরই রিটেন টেস্টের রেজাল্ট যেটা বেরিয়েছে, এটাতে আমি মাইক্রোস্কোপের ব্যবহার করেছি, কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও আমি আই ক্যানট এবল টু ট্রেস আউট দ্য নাম্বার অফ সিলেকশন, হাউ মেনি, কতজন এই রিটেন টেস্টে উত্তীর্ণ হয়েছে। এটা রিটেন টেস্ট, যারা এটাতে উত্তীর্ণ হয়েছেন দে উইল হ্যাভ টু ফেস অ্যানাদার ওরাল টেস্ট। তারপর আরো অনেক কথা আছে। তো আজকে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব যারা বরাক উপত্যকায় আছেন তাদের কাছে। মুখ্যমন্ত্রী 21-এর নির্বাচনে এসে বরাক উপত্যকায় বলে গেলেন যে বরাকের যারা খালি পদ থাকবে, শূন্য পদ যেগুলো থাকবে বিভিন্ন বিভাগে, সেই পদগুলো বরাক উপত্যকায় যারা আছেন বেকার যুবক যুবতী, তাদের দিয়ে সেগুলো পূর্ণ করা হবে। এই স্থিতি থেকে মুখ্যমন্ত্রী সরে এসে আমরা পুরো উল্টোটা দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে যতগুলো ডিপার্টমেন্ট বরাক উপত্যকায় আছে, আমার করিমগঞ্জ জেলায় ডিসি অফিস, এসপি অফিস, এডুকেশনাল ডিপার্টমেন্ট, যতগুলো অফিস আছে প্রত্যেকটি অফিসে আমাদের স্থানীয় বেকার যুবক যুবতীদের কোনো চাকরি নেই। সেখানে যদি আমরা দেখতে পাই যে বাইরে থেকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এর বিরুদ্ধে নই, কিন্তু আমার বেকার যুবক যুবতীদের যদি ব্রহ্মপুত্র উপত্যকায় উনি নিয়ে নিয়োগ প্রক্রিয়া দিতেন তাহলে আমি বলতাম ঠিক আছে। আমার যুবক যুবতীদের সম্পূর্ণ বঞ্চিত করে আজকে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে আজকে বাইরে থেকে নিয়ে এসে ফিল আপ করা হবে, এটা কি ধরনের 3 লাখ। তো বিজেপি, মোদিজি, অমিত শাহজি, হেমন্ত বিশ্ব শর্মাজি, বরাক উপত্যকার বিজেপি নেতৃত্ব যারা বলেন सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, is it a reflection of this slogan? Is this a reflection of this slogan? সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। নমস্কার।